Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, most difficult topic, that is narration. Can you think which topic, which grammatical item is really difficult for the students? Most of the students think that narration or passage narration is difficult for the students. And today I want to clarify, I want to explain the topic today. And I hope that you will enjoy this class. Today I want to clarify assertive sentence narration. How can you change direct narration to indirect narration from assertive sentence? All these items, all these examples, I will clarify, I will explain. I will also discuss previous questions examples. All these items, inshallah, I will explain in this class. And I hope that you will stay with me. Let's get started. ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এখানে আমরা মাত্র 1 থেকে 2টি রুল কনসেপশন দেখব, তবে এই বিষয়টি মোটামুটি একটা আমরা ধারণা পেয়ে যাব। তো চলো শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। এখান থেকে একটা নর্মাল যে স্ট্রাকচার রয়েছে সেটা একটু দেখি। সাবজেক্ট প্লাস সে অথবা সেড প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, অথবা আমরা যেটা করতে পারি সাবজেক্ট প্লাস টেল অথবা টোল্ড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এই দুটি নিয়ম ফলো করে, দুটি স্ট্রাকচার ফলো করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন ম্যাক্সিমামই করতে পারবো। আর কিছু রয়েছে এর ব্যতিক্রম, সেটা আমরা দেখব। আরেকটি মজার বিষয় তোমাদের বলে রাখি, আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো বোর্ড থেকে বিভিন্ন প্রশ্ন বেছে বেছে সেই রুলের সাথে অ্যাডজাস্ট করে আমরা চেষ্টা করছি সেগুলি দেখানোর। তো চলো আমরা সেগুলো দেখে নিই। উল্লেখ থাকে যে টেলের পর অবশ্যই একটা অবজেক্ট বসাতে হয়। যদি টেল শব্দটি আমরা ব্যবহার করি বা টোল্ড, তাহলে এরপর অবজেক্ট থাকবে, এটা খেয়াল রাখবো আমরা। কিন্তু সে এর পর অবজেক্ট বসাতে হয় না, এই বিষয়টি যেন ভুল না হয়। এবার আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। টিকিট সেলার বললো দে উইল কস্ট 3000 টাকা, তারা 3000 টাকা কী করবে, কস্ট লাগবে আর কি। দ্য টিকিট সেলার সেড, খেয়াল করো এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে সেড, আর অবজেক্ট কিন্তু এখানে নেই। দ্য টিকিট সেলার সেড দ্যাট, টিকিট সেলার বললেন যে দ্যাট দে উড, উইলের পাস্ট ফর্ম হয়ে গেল উড, উইল থাকলে উড হয়। যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে এই টেন্সটা চেঞ্জ হয় বিভিন্ন প্যাটার্ন অনুসারে, সেক্ষেত্রে উইল থাকলে এখানে হয়ে যাবে উড। দে উড কস্ট 3000 টাকা। 2 নম্বর, দ্য বয় সেড টু দ্য স্কুল টিচার, বালক স্কুল শিক্ষককে বললেন আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি। আমি লয়টারিং করছি অর্থাৎ এদিক সেদিক দৌড়িয়ে বেড়াচ্ছি, বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমাকে দেখাশোনার মতো কেউ নেই। কুমিল্লা 19 সালে এসেছে এই প্রশ্নটি এইচএসসি পরীক্ষায়। ইনডাইরেক্ট করার সময় দেখো দ্য বয় টোল্ড, এখানে আমরা সেড টুর জায়গাতে কি বসাচ্ছি, টোল্ড। যখন টোল্ড বসাবো তখন আর টু কিন্তু থাকবে না। আবার যদি কেউ সেড টু রাখে তাতেও হবে, তবে বেটার হচ্ছে টোল্ড। দ্য বয় টোল্ড দ্য স্কুল টিচার, বালক স্কুল শিক্ষককে বললেন দ্যাট হি ওয়াজ লয়টারিং। এখানে দেখো আই অ্যাম লয়টারিং, আই বলতে এখানে দ্য বয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কোন কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস। যখন রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তখন এর টেন্স পরিবর্তন হয়, তাহলে আই অ্যাম লয়টারিং এটা হয়ে গেল হি ওয়াজ লয়টারিং, কারণ আইটা হচ্ছে এখানে বালক। বিকজ হি হ্যাড নান টু টেক কেয়ার হিম, I have none
টু এটা ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, হ্যাভের পাস্ট ফর্ম হয়ে গেছে হ্যাড। আই হ্যাড নান টু টেক কেয়ার হিম। অনেক সময় তোমরা ভাবতে পারো এখানে হ্যাড আসে তার মানে পাস্ট পারফেক্ট। নো, পাস্ট পারফেক্ট হতে হলে এর পরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে হতো, কিন্তু সেটা নেই। হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার 3 নম্বরটি দেখি। ফাদার সেড টু আরমান, পিতা আরমানকে বললেন, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল, তুমি অবশ্যই অধিক যত্নবান হবে, অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতি সম্পর্কে, ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার। যশোর বোর্ড 19 সালে আসছে এটা। ফাদার টোল্ড, অর্থাৎ সেড টুর পরিবর্তে কি নিলাম, টোল্ড। ফাদার টোল্ড আরমান দ্যাট হি, এই যে এখানে ব্র্যাকেটে আমি ব্যবহার করছি বা তোমার অন্য কিছু বিষয় কি কেন করছি খেয়াল করো। ফাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আরমানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন হি যদি বসাই আর ব্র্যাকেট যদি কিছু না দিই, সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে ফাদার না আরমান বিতর্ক সৃষ্টি হবে। এই কারণে ব্র্যাকেটে এটা দিতে হবে আর কি। এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন একটা নিয়ম। ফাদার টোল্ড আরমান, পিতা আরমানকে বললেন, দ্যাট ইউ মাস্ট, ইউ থাকলে আরমানকে অনুসরণ করবে, Father told Arman that he had to be more careful about his preparation for the examination. এখানে দিয়েছি মানে আরমানকে আমি মিন করেছি। এখানে ইউ থাকলে অবজেক্ট অনুসরণ করে রিপোর্টিং ভার্বের, আরমানটা এখানে অবজেক্ট। দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ, এখানে কেন হিজ হলো খেয়াল করো, ইউর আছে তার মানে আরমানকে অনুসরণ করবে, আর ইউরটা হচ্ছে পজিটিভ, যার কারণে আর পজিটিভ হচ্ছে হিজ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। 4 নম্বরটা দেখি। দ্য ট্রাফিক সার্জেন্ট সেড টু রিয়াদ, ইউ আর ড্রাইভিং টু ফাস্ট। দ্য ট্রাফিক সার্জেন্ট সেড টু রিয়াদ, ট্রাফিক সার্জেন্ট রিয়াদকে বললেন, ইউ আর ড্রাইভিং, তুমি চালাতেছিলে, টু ফাস্ট, খুবই দ্রুত। দ্য ট্রাফিক সার্জেন্ট টোল্ড, সেটটুকু চেঞ্জ করে কি করলাম, টোল্ড রিয়াদ দ্যাট, ইউ থাকলে রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট তাকে অনুসরণ করতে, রিয়াদকে অনুসরণ করেছে, রিয়াদ দ্যাট হি ব্র্যাকেটে আর দিলাম মানে রিয়াদ, হি ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, এটা কোন টেন্স বলো তো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাড বিন ড্রাইভিং টু ফাস্ট। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো। মা আমাকে বললেন, ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ, তোমার উন্নতি ইন স্টাডিজ পড়াশোনা ইজ ভেরি স্লো, খুবই ধীর গতি। ইনডাইরেক্ট হলে কী হবে, মাই মাদার সেডটুকে চেঞ্জ করে আমরা কী করলাম, টোল্ড। মাই মাদার টোল্ড মি, ইনভার্টেড কমাসে দ্যাট হলো দ্যাট, ইউর থাকলে এখানে মিকে অনুসরণ করবে, ইউর প্রোগ্রেস দ্যাট মিনস মাই প্রোগ্রেস, ইউরটা পজিটিভ এই কারণে এই মিটা হচ্ছে অবজেক্ট, এর পজিটিভ হচ্ছে মাই প্রোগ্রেস ইন স্টাডিজ, এইটা হচ্ছে কোন টেন্স, ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। মাই প্রোগ্রেস ইন স্টাডিজ ওয়াজ ভেরি স্লো, আই রিপ্লাইড মাই মাদার। 6 নম্বর দেখছি আমরা, আই রিপ্লাইড মাই মাদার, আমি আমার মাকে উত্তর দিলাম, আই এম সরি অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাই সেলফ, আমি দুঃখিত, অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাই সেলফ, আমি নিজেকে কী করে নেব, সংশোধন করে নেব। অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধন করে নেওয়া। তাহলে আই রিপ্লাইড মাই মাদার, ইনভার্টেড কমাসে দ্যাট হলো আই অ্যাম, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। আই ওয়াজ সরি অ্যান্ড আই উড, উইলে পাস্ট ফর্ম হয়ে গেছে উড, আই উড অ্যামেন্ড মাই সেলফ। এতক্ষণ পর্যন্ত আমরা বোর্ডের বিভিন্ন প্রশ্ন দেখলাম, আশা করছি তোমার বিষয়গুলি বুঝতে সমস্যা থাকার কথা নয়। এরপর আমরা রুল 1টা দেখব। রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট উল্লেখ নেই, অবজেক্ট উল্লেখ নেই, তাহলে কি করতে হবে, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, এতটুকু আমাকে নিতে হবে, লিখে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। যেমন আই প্লে ফুটবল উইথ করিম, আই প্লে ফুটবল উইথ করিম, আমি করিমের সাথে ফুটবল খেলি, এখানে সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, রিপোর্টিং ভার্বে কিছুই নেই, এই কারণে আমাকে ধরে নিতে হবে সেটি। তাহলে কী ধরবো, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, ইনভার্টেড কমাসে দ্যাট হি প্লেড ফুটবল উইথ
করিম। তাহলে এখানে আমরা এই নিয়মটিও দেখলাম যে রিপিটিং ভাবে সাবজেক্ট অবজেক্ট না থাকলে আমাদের কীভাবে করতে হবে। Dear viewers, I have already taught to you some information about narration, assertive sentence narration, and I hope that you have already got information. এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা পরবর্তী সময়ে আমার ভিডিওগুলো দেখবে এবং তোমাদের কোনো প্রকারের সমস্যা থাকলে সেগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ সেগুলো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।